অবশেষে তৃতীয়বারের জন্য গতকাল শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্য থেকে দুজন প্রতিমন্ত্রী আমরা পেলাম, সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। আমরা দেখেছিলাম এর আগেও তিনি জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন। এবার কে হবেন পরবর্তী রাজ্য সভাপতি? আপনার পছন্দের নামগুলো, যোগ্য নামগুলো যদি একটু বলেন। দেখুন, আমাদের প্রথম কথা হচ্ছে যে কোনো সাংগঠনিক দলেতে আমাদের ব্যক্তি পছন্দ দিয়ে কিছু যায় আসে না। এই মুহূর্তে পরিষ্কার বাস্তব পরিস্থিতি যেটা রয়েছে সেটা অনুযায়ী দলকে যিনি অভিমুখ দেখাতে পারবেন বলে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করবেন তিনি সঠিক এবং যোগ্য ব্যক্তি হবেন, এবং একজন কর্মী হিসেবে তার নির্দেশে চলাটাই আমাদের নিয়ম। যোগ্যতার বিচার করবার, পছন্দ বা অপছন্দের বিচার করবার এই রাজনৈতিক ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী সে হতে পারে না। তো তাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে পশ্চিমবঙ্গে অন্যায় অত্যাচার যা চলছে, যেভাবে আমাদের এই রাজ্য আর্থিক দিক থেকে শেষ হয়ে গেছে, যেখানে চাকরি বাকরি সর্বত্র সব জায়গায় দুর্নীতি চলছে, মানুষ তার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয় পান। পশ্চিমবঙ্গে ভোট হয় না, ভোট করাতে হয়, যা অত্যন্ত বলতে খারাপ লাগছে বলতে আর কি। অন্য রাজ্যে ভোট হয়, আমাদের এখানে ভোট করাতে হয়। তো এই সবকটা দিক যিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন সেরকমই নিশ্চয়ই কাউকে নিয়ে আমাদের, যেহেতু কেন্দ্রীয় দল সারা ভারতবর্ষের সব থেকে বড় দল, সারা পৃথিবীর তো বটেই, তো ফলে অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিত্বরা ভাবছেন যিনি আসবেন সেখানে যে দায়িত্ব দেবেন। কারণ দেখুন, এতদিন আমি নির্বাচনী সময়টা বাদ দিচ্ছি, যেখানে স্টার ক্যাম্পেনার যারা রয়েছেন অত্যন্ত গুণী মানুষ, তাদের মধ্যে আমাকে দল রেখেছিল, আমি কৃতজ্ঞ দলের কাছে। কিন্তু সাংগঠনিক ক্ষেত্রে আমার দায়িত্ব ছিল বেশ এই কয়েক বছর ধরে যে রাজ্যের কালচারাল বিভাগের প্রমুখ, কালচারাল হেড অব দ্য স্টেট ভারতীয় জনতা পার্টির হয়ে। এইবার দল আমাকে যে দায়িত্ব দিয়েছে নির্বাচন বা অন্যান্য কাজে, আমি আমার মতো পরিশ্রম করেছি। এবার তারপর নতুন যখন সংগঠন তৈরি হবে খুব সামনেই, সেই ক্ষেত্রে আমাকে কোন দায়িত্বে দিলে আমি ভালো কাজ করতে পারবো বা দলের পক্ষে উপকার হবে, সেটা বড়রা সিদ্ধান্ত নেবেন। এই ক্ষেত্রেও আমার কোনো পছন্দ অপছন্দ থাকতে পারে না। তো অপেক্ষা করছি যাতে খুব তাড়াতাড়ি আমাদের সভাপতি, বাংলা বিজেপির সভাপতির নাম ঘোষণা হয় এবং তার আন্ডারে আমরা সবাই যাতে দ্রুত কাজ করতে নামতে পারি পশ্চিমবঙ্গে। রুদ্রদা, দিলীপ ঘোষের প্রত্যাবর্তন নাকি সুকান্ত মজুমদারের জায়গায় শুভেন্দু অধিকারী? আমরা দেখছি যে রাজ্য বিজেপিতে জোর তরজা চলছে। রীতিমতো ফেসবুকে যেভাবে শুভেন্দুদার সৈনিক আর দিলীপদার সৈনিক নিয়ে যেভাবে কাদা ছোড়াছড়ি চলছে, এটা কেন, যদি একটু ব্যাখ্যা করেন। দেখুন, এটা দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর কাদা ছোঁড়াছুড়ি একদমই নয়। মানে যেটা বলি সেটা হচ্ছে সেলিম না সুজন, এরকমটা নয়। মানে সেটা অধীর না রাহুল, এই বিষয়টা এটাও নয়। কি হয়, ধরুন বাংলা সিনেমার ক্ষেত্রে যদি উদাহরণ দিই, উত্তম কুমারের মতো অসাধারণ একজন নায়ক, আবার তার সঙ্গে সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অসাধারণ অভিনয় শৈলীর একজন মানুষ। এই দুজনের তুলনা করা মানে হচ্ছে যারা তুলনা করছেন তাদের ব্যক্তিগত পছন্দ যে কোনো কারোর হতে পারে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা হিউজ ফ্যান ফলোয়িং, উত্তম কুমারের আর একটা প্যারালালি অন্য ধরনের হিউজ ফ্যান ফলোয়িং, অমিতাভ বচ্চনের একটা হিউজ ফ্যান ফলোয়িং, তার সঙ্গে সঙ্গে মিঠুন চক্রবর্তী তো তার প্যারালালি আর একটা হিউজ ফ্যান ফলোয়িং। এবার যেটা হয়, তাদের কারুর ওপরে অশ্রদ্ধা রয়েছে নেই। ইভেন অমিতাভ বচ্চন যখন শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন টেবিলের খোঁচা খেয়ে, অমিতাভ বচ্চন নিজে বলেছিলেন যে সেই সময় মিঠুন চক্রবর্তী বুকে রক্ত দিয়ে পুজো দিয়েছিল। এটা হচ্ছে আসলে ভেতরের কথা। এবার হয়টা কি, আমরা যখন কোনো নেতার সেটা দেবেন গায়ক নিয়েও হয়, আমি এর ফ্যানে দারুণ গায়, আচ্ছা ও দারুণ গায় কিনা, মানে অনুপম না রূপম ইসলাম, এরম একটা জায়গা দিয়ে হয়। তাদের মধ্যে কি কোনো সমস্যা রয়েছে? না, তারা
মিউজিকটাকে নিয়েই তারা এগোবার চেষ্টা করছেন। ঠিক তেমনই ভারতীয় জনতা পার্টিতে যে নামই উঠে আসুক না কেন, সুকান্ত মজুমদার তিনি তার মতো করে একটা সার্ভ করেছেন। এর আগে রাহুল বাবু ছিল প্রেসিডেন্ট, তিনি নিজের মতো করে সার্ভ করে গেছেন। তো তারপর শুভেন্দু অধিকারী সম্পূর্ণ অন্য একটা ক্ষেত্রে কাজ করেন। তিনি বিরোধী দলনেতা, তার বিরোধী দলনেতা হিসেবে লড়াই, এটা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকেই বলছেন এমন বিরোধী দলনেতা এর আগে দেখতে পাওয়া যায়নি। কিন্তু তার দায়িত্ব সম্পূর্ণ আলাদা। কেমন? যেটা খুব ইম্পর্টেন্ট একটা দায়িত্ব, যে এই সংসদীয় গণতন্ত্রে তিনি বিধানসভায় বিরোধী দলনেতা, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য আদার ইম্পর্টেন্ট চেয়ার, এবং সেইখানে তিনি সুদক্ষভাবে তার নেতৃত্বে তিনি যাবতীয় সরকারের ভুল কাজগুলোর উদাহরণ তুলে ধরছেন, মানুষকে জাগাচ্ছেন এবং আন্দোলন গড়ে তুলছেন। এটা তার একদিকের কাজ। এবার যদি দিলীপ ঘোষকে ধরা যায়, তিনি আজকে নয়, বহুদিন ধরেই দীর্ঘদিনে তিনি আরএসএস এর প্রচারক ছিলেন। মানুষের জন্য তিনি বিভিন্ন জায়গায় কাজ করতেন, আন্দামানের মতো জায়গাতেও পড়েছিলেন, সেটা একটা আলাদা কাজ। তারপর থেকে তিনি কিন্তু বাংলাতে যে সময়টা থেকে তৃণমূলের বলতে গেলে বলা যায় যে অত্যাচারের নতুন নতুন পদ্ধতি আবিষ্কৃত হলো, সেই সময় এই অন্যায় আচরণের বিরুদ্ধে তৃণমূলের তিনি মানুষের কাছে একটা ভরসা বা সাহস হয়েছিলেন। তাই বিজেপি রাহুল দাদের হাত ধরে যতটা বেড়ে উঠেছিল, তারপর থেকে ভিজুয়ালি আরো বাড়তে থাকলো। এবার যেটা হয়, তিনি সেই কাজটা নিজের দায়িত্ব নিয়ে পালন করেছিলেন, মানুষের ভরসার একটা বড় জায়গা হয়েছিলেন। এবার তাই শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ এইটাকে নিয়ে ওই অমিতাভ বচ্চন না মিঠুন চক্রবর্তী, উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়, এই ধরনের এটা যারা ফ্যান হন, এবার বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ব্যক্তিত্ব, বিভিন্ন আকর্ষণী শক্তি, জনমোহিনী ক্ষমতা, প্রতিবাদ গড়ে তোলার ক্ষমতা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রকমভাবে হয় এবং সেই অনুযায়ী তাদের ফ্যান্স হয়। সেটাকে কাউকে আটকাতে পারা যায় না। এবার সেই ক্ষেত্রে ফ্যানেরাই কিন্তু তুতু ম্যায় করে যে অনুপম দারুণ গান গেয়েছে, রূপম পারেনি। আবার রূপম ওই গানটা ব্রিলিয়ান্ট করলো, অনুপম এটা পারত। তো এইটা যেমন চলে যারা যারা ভালো বা এগিয়ে থাকা, ঠিক তাদের যারা ভক্ত হন তাদেরও এটা চলে। কিন্তু এটার মানে এটা নয় যে অনুপম এবং আমাদের রূপম ইসলামের যে ফ্যানেদের মধ্যে লড়াই চলছে, এরা কিন্তু গানের পক্ষেই রয়েছে। যারা অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী বা সৌমিত্র না উত্তম বেটার এটা নিয়ে লড়াই করছেন, তারা কিন্তু সিনেমার পক্ষেই রয়েছেন। ঠিক তেমনি যারাই তাদের প্রিয়, কে কার কত বেশি প্রিয় নেতা, এটাকে নিয়ে যারা লড়াই করছেন, কে বেস্ট, এটা চিরকাল ছিল, আছে, এটা থেকে যায়। কিন্তু তারা আসলে বিজেপির হয়েই লড়াই করছেন এবং এই দুই নেতা তারা বিজেপিকে এগোবার জন্যই তারা লড়াই করছেন, এটাও সবাই জানে। তো তাই আমার নিজের মনে হয় যে এই যে লড়াইটা, সেই লড়াইটাকে আরো কত বেশি করে মানুষকে জোড়বার কাজে ব্যবহার করা যায় এবং এই উদ্দীপনাটা পশ্চিমবঙ্গে যে শাসক দলের যে অন্যায়, যার বিরুদ্ধে বিজেপি ক্রমাগত উদাহরণ এবং প্রমাণ দিয়ে কথা বলছে, যা পশ্চিমবঙ্গের মানুষ নিজেরাও তুলে ধরছে, তো সেইটাকে নিয়েই বোধহয় 2026-এর দিকে আমাদের কনসেন্ট্রেট করা উচিত। আনন্দের কথা যে আমাদের দুজন মন্ত্রিত্ব পেয়েছেন এবং আমাদের খুব প্রিয় সভাপতি, অত্যন্ত একজন কি বলবো মার্জিত মানুষ, ডক্টর সুকান্ত মজুমদার, একজন পণ্ডিত মানুষ, তার মতো মানুষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেয়েছে। তিনি কোন দপ্তর পান এখন আমরা যা কথা বলছি জানি না। ইভেন আগের বারও জিতেছিলেন শ্রী শান্তনু ঠাকুর মহাশয়, তিনিও পেয়েছেন, আগের বারের মতো জায়গা পেলেন। তাদের থেকে আমরা কি কাজ পাবো, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। তারা দপ্তর পেলেও জানা যাবেন। এবং এখনো পর্যন্ত কিন্তু পূর্ণ মন্ত্রিসভা ঘোষিত হয়নি, এখনো বেশ কিছু জায়গা বাকি রয়েছে। তো একজন বাঙালি হিসেবে বারবার মনে হয়
যে বাংলা থেকে আরো যদি মন্ত্রী আহ, পায় বাংলা, একদম এটা প্রাদেশিক ভালোবাসা থেকে বলছি, বা বাংলায় ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে বলছি, তাহলে বোধহয় আন্দোলন লড়াইটা বা বাংলার ডেভেলপমেন্ট যেটাকে চেয়ে আনতে হয়, দেখাতে তো হয় যে আমাদের বাংলায় এগুলো 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 প্রয়োজন। তো তাই সেই ক্ষেত্রে অন্যান্য যারা এমপিরা রয়েছেন, যারা জয়ী রয়েছেন, তাদের সঙ্গেও আরো একটু মজবুত লড়াইতে সুকান্ত বাবু, শান্তনু বাবু এবং যদি আরো অন্যান্যরা কেউ পান, যদি এই সংখ্যাটা বাড়ে, এই কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে জেতা যারা এমপি হয়েছেন তারাও যদি কেউ আরো পরে মন্ত্রিত্ব পান, সেটা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি শুধু লড়াইয়ের জন্য সুবিধা হবে তাই নয়, পশ্চিমবঙ্গের মানুষের জন্য দাবি দাওয়া আদায় করে নিয়ে আসবার ক্ষেত্রে সেটা আরো অনেক মজবুত সংগ্রাম হবে। তাই যারা ফ্যান্স রয়েছেন, যারা ভক্ত রয়েছেন, তাদের মধ্যে এটা থাকবেই। কেউ খুব ঘটা করে কালী পুজো করে, আবার কেউ ঘটা করে কেউ সরস্বতী পুজো করে, কেউ দুর্গা পুজো করে। তারা কি পুজো বিরোধী? না। কেউ কেউ বুকে মা কালীর লকেট ঝোলায়, কেউ বাবা লোকনাথের ঝোলান। তো তার মানে কি কেউ অন্যকে অস্বীকার করছেন? না, তিনি তার একটু বেশি প্রিয় কাকে লাগছে সেইটা তিনি ব্যক্ত করছেন। ইট ডাজন্ট মিন তিনি অন্যকে অসম্মান করছেন। তাই ভক্তকুল বা ফ্যানকুল তারা যোগ্য বলেই তো এটা তৈরি হয়েছে, এবং এই যোগ্যতাটাই কাজে লাগবে যখন তারা বিজেপির কর্মী হিসেবে একসঙ্গে এই যে স্ট্রাকচারটা তৈরি হবে নতুন সংগঠনের, সেটা অনুযায়ী তারা লড়াইতে ছিলেন, প্রবল লড়াই করেছেন, তৃণমূলের হাতে নিগৃহীত হয়েছেন, মিথ্যে কেস খেয়েছেন, মার খেয়েছেন, পরিবার বা ঘর তছনছ করে দেওয়া হয়েছে। তারা তৈরি হচ্ছেন, তারা তাদের শুধু ভালোবাসা ব্যক্ত করছেন। কেউ একটু প্রয়োজনের থেকে বেশি হয়তো লিখে ফেলছেন, বলে ফেলছেন। এটা সব দলের ক্ষেত্রেই হয়, তৃণমূলের ক্ষেত্রে হচ্ছে, মমতা অভিষেক নিয়ে সারাক্ষণ চলে, সিপিএম এর ক্ষেত্রেও হয়, সেলিম না সুজন না বিমনদা এসব নিয়েও চলে, অধীরবাবুর ক্ষেত্র দিয়েও হতো। তো ইটস, আমার মনে হয় যে হেলদি ফ্যানের বহিঃপ্রকাশ, আর এটা জয় পরাজয়ের সঙ্গে আরো একটু বেশি করে তখন হয়। আবার কারণ এই সময়টা কাজ একটু কম থাকে, কথা বলার সুযোগ একটু বেশি থাকে। আবার যখন এই সব কে কার ফ্যান সব একসঙ্গে কাজে নেমে পড়বে, তখন এরা কাঁধে কাঁধ দিয়ে কিন্তু আসল লক্ষ্যে পৌঁছবে, যেখানে 26-এ সরকার গড়নের লক্ষ্যে এই পশ্চিমবঙ্গে তৃণমূলের অপশাসনটাকে বন্ধ করে তখন সবাই কাঁধে কাঁধ দিয়ে যুদ্ধ করতে নেমে পড়বে। দেখুন না কদিন পর থেকে। আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল। সংসদীয় গণতন্ত্র কোনো কিছুই মানে না তৃণমূল, কি বলবেন? দেখুন, এই উত্তর তো তৃণমূল দেবে, আর এই বিষয়ে সাধারণ মানুষ জেনে গেছে। অবশ্যই সম্মান জানাতে হয় মল্লিকার্জুন খাড়গেকে, যিনি কংগ্রেসের চিফ, এই ইন্ডি জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি কিন্তু সংসদীয় গণতন্ত্রের যে পদ্ধতি, যেখানে বিরোধীদের একটা বড় জায়গা রয়েছে লিখিতভাবে, সেইটাকে তিনি সম্মান জানিয়েছেন, তিনি উপস্থিত ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যারা সংসদীয় গণতন্ত্র বা ভোট এই পদ্ধতিগুলো মানে না, যে যে উগ্র রাজনৈতিক দল রয়েছে, যারা এই প্রক্রিয়ার সঙ্গে থাকে না, এটাকে অস্বীকার করে, তৃণমূল কংগ্রেস যেন ঠিক তাদের মতোই এই আচরণটা করলেন। তাদের দলে যে যে এমপিরা জিতেছেন তাদেরও অত্যন্ত শুভেচ্ছা, কিন্তু তারাও গেলেন না। মজার কথা হচ্ছে, তৃণমূল কি আদৌ ইন্ডিতে আছে? সোজা কথায় উত্তর দিক। মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, সেটাকে নিয়ে বিরাট বড় বড় কুণাল ঘোষেরা, তাদের মুখপাত্ররা অনেক সভা করেছেন, বলেছেন ভালো, তা তিনি হননি। তারপর তারা দাবি করেন যে ইন্ডি জোটের নাম তাদের দেওয়া, তারপর সেই ইন্ডি জোট থেকে তারা বেরিয়ে চলে এলেন। আবার বললেন যে বাইরে থেকে সমর্থন করব, ভেতরে নেই কেন সেটা স্পষ্ট করে তারা বলতে পারছেন না। আবার বাইরে বেরিয়ে এসে যখন সাংবাদিক সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, বিরোধী মানে পশ্চিমবঙ্গের শাসক দলের নেত্রীকে প্রশ্ন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে ইন্ডিতে কি আপনারা যুক্ত হচ্ছেন, তিনি রেগে গিয়ে বলছেন যে এই অর্বাচীন ধরনের প্রশ্নগুলোর বা এই ধরনের কোন একটা ব্যবহার করেছিলেন, আমি উত্তর দেব না, আমাদের একটা অঙ্ক আছে সেটা কষে দেখবো তারপর উত্তর দেব। তো তার মানে তারা কি আদপেই ইন্ডি জোটকে সমর্থন করছে?
যদি সমর্থন করতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সর্বভারতীয় ক্ষেত্রে পরিচিত নেত্রী হিসেবে উপস্থিত হতেন। তিনি যাননি, তিনি কলকাতায় রইলেন। এখনো তিনি এনডিএতে এখনো তিনি ইন্ডিতে নেই। মৌখিকভাবে থাকা আর খাতায় কলমে থাকা। আমি আঙুল দেখিয়ে বললাম এই বাড়িটা আমার, অথচ আমি দলিল দেখাতে পারছি না, দলিলে আমার সই নেই। আমার মনে হয় মানুষ বোকা নয়, তারা যে আসলে কি করতে চাইছে, তারা কি দুনৌকায় পা দিয়ে চলবার চেষ্টা করতে চাইছে? তারা কি ইন্ডিজোটকে আসলে জানে যে এটা থাকবেই না, ভেঙে যাবে, তাই আগে ভাগে বাবু সরে আসি, সেইটা করতে চাইছেন? সেটা কিন্তু সবাই বুঝতে পারছে। আমার মনে হয় এই বিষয়ে তৃণমূলের যদি কোনো একটু সত্যি বেশি কথা বলা যদি কোনো নেতাকে খুঁজে পান, তাকে জিজ্ঞাসা করুন, যার রাজনৈতিক অভিজ্ঞতা আছে, তিনি স্পষ্ট উত্তর দিতে পারবেন। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ না দেওয়ার কারণ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 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 তার দল এই অনুষ্ঠানে যোগ দেয়নি কারণ সরকার অবৈধ ও অগণতান্ত্রিকভাবে গঠন করা হচ্ছে। কিভাবে ব্যাখ্যা করবেন? যদি সরকার অবৈধ এবং অগণতান্ত্রিকভাবে গঠন করা হয়ে থাকে, সারা ভারতবর্ষের কোনো দেশ বলছে না, সারা ভারতবর্ষের বাইরে কোনো দেশ বলছে না, সারা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল বলছেন না। দেখুন, বিরুদ্ধাচারণ করাটা ওনার কন্টেন্ট, একটা প্রশ্ন উস্কে দেওয়াটাই ওনার রাজনীতি। তাই উনি নিজেও জানেন যে আমি যেটা বলছি সেটা ইচ্ছা করেই বলছি, এটার কোনো সারবক্তা নেই। যদি এই কথা বলেন তো তাহলে উনি বলে দিন যে আমার কোনো সাংসদ রাজ্যসভায় বা লোকসভায় যাবে না, বলে দিন যে বিশ্বাস করি না। দেখুন, দুর্ভাগ্যজনক ঠিক এইভাবে কিন্তু মাওবাদী বা ইত্যাদি প্রভৃতি যে কোনো ধরনের দল যারা সংসদীয় গণতন্ত্রকে বিশ্বাস করে না, তারা এই ধরনের কথা বলেন। আমি সম্মানীয় মুখ্যমন্ত্রী তৃণমূল দলনেত্রীকে বলবো, এই ধরনের কথা বললে কিন্তু ওই ধরনের প্রায় নিষিদ্ধ দলগুলোর কথার সঙ্গে না আপনার কথা মিলে যাচ্ছে এবং তাতে মানুষের ভুল বুঝতে আপনাকে সুবিধে হবে। তাই দয়া করে আমার মনে হয় এই কথাগুলো বলবার সময় আপনি অত্যন্ত একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নেতৃত্ব, তাই সেক্ষেত্রে ভারতীয় গণতান্ত্রিক পরিকাঠামোয় যে পদ্ধতির আপনিও একটা বড় অংশ। আপনি একটা সময় কেন্দ্রে মন্ত্রীও ছিলেন বটে এবং এই বিজেপির সঙ্গেই ছিলেন। তো তাই আজকের দিনে আপনার এই কথাগুলো কিন্তু কেউ বিশ্বাস করবে না, বা যদি কেউ করেনও, এই কথাগুলো কিন্তু ওই ধরনের সংগঠন যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের সুরের সঙ্গে মিলে যাচ্ছে। একটুখানি অন্যরকমভাবে বললে বোধহয় আমাদের শুনতে ভালো লাগে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই প্রধানমন্ত্রীর আসন নরেন্দ্র মোদীর ছেড়ে দেওয়া উচিত ছিল। তিনি আরো বলেছেন যে 15 দিন সরকার টেকে কিনা দেখুন। দেখুন, বিজেপি একা 240 পেয়েছে, ঠিক আছে? আমি যদি কাঁচা অঙ্কের হিসেবে বলি, প্রায় 550 মতো আসন, সেখানে একা একটা দল প্রায় 250টা পেয়ে গেছে। আপনারা কতগুলো পেয়েছেন ভাবুন। সারা ভারতবর্ষের সব থেকে বেশি আসন পেয়েছে বিজেপি। হ্যাঁ, ডেফিনেটলি আগের বারের থেকে কমেছে, কিন্তু আমি মনে হয় এই ধরনের কথাবার্তা যদি কম বলেন মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের তৃণমূল দলনেত্রী, তাহলে বোধহয় তার যে রাজনৈতিক অভিজ্ঞতার যে একটা সম্মান আছে, গরিমা আছে, আমি জানি না তিনি বিভিন্ন রকম কথা বলে কেন নিজের মুখ্যমন্ত্রী চেয়ারের গরিমাটাকে হালকা করে ফেলেন, বা এতদিনের যে রাজনৈতিক নেত্রী হিসেবে তাঁর যে পরিচিতিটা সর্বত্র রয়েছে সেটাকেও তিনি লঘু করে ফেলছেন। আমার মনে হয় যে সতর্কতা নিয়ে, তিনি আমাদের থেকে অনেক রাজনীতি বোঝেন, সবার থেকে, অনেকের থেকেই, সেইভাবে কথা বললে বোধহয় আমাদের শুনতে ভালো লাগবে, লোকজন হাসবে না।